আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জানালেন ইসি সচিব। স্থান পাবে সংলাপ সংস্কার সহ সংশ্লিষ্ট বিষয়। নির্বাচন বর্জনকারীরা রাজনীতি থেকে ছিটকে পড়বে বলছে বিএনপি। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান জোরদারের দাবি। গুলশানে চাঁদাবাজিতে নিজের নাম আসায় বিস্মিত উপদেষ্টা আসিফ। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করার ঘোষণা। এবং সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনে জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। লুণ্ঠিত পাথর 1 সপ্তাহের মধ্যে যথাস্থানে ফেলার নির্দেশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। রোডম্যাপের সংলাপ, আইনবিধি সংস্কার সহ সংশ্লিষ্ট বিষয়ে স্থান পাবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সিইসির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি। এমআর আসাদের রিপোর্ট। দলের কাউন্সিল পাল্টা কাউন্সিলের দ্বিধাবিভক্তির মধ্যেই নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করতে আসে জাতীয় পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলের জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও কমিশনের ওপর আস্থার কথা জানান। আমরা যেটা সমস্যা মনে করি সেটা হচ্ছে সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। আমরা নিরপেক্ষ এবং অ্যাকাউন্টেবল থাকবে। সকল নিবন্ধিত দলকে নির্বাচন কমিশন ডাকবে, কথা বলবে। দাবি করেন 18 সালের নির্বাচনে অংশ নিয়ে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনও জাপার মতো ভূমিকা রেখেছে। দলের মধ্যে অনৈক্য নিয়েও কথা বলেন শামীম হায়দার পাটোয়ারি। একটি কাউন্সিল তথাকথিত করা হয় যেটি কোনোভাবেই বৈধ কাউন্সিল না। কিছু লোকের সমাবেশ করে একটি গ্যাদারিং করলেই সেটা বৈধ কাউন্সিল হতে পারে না। সেখানে আমার জানা মতে নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিল না। সেখানে আমার জানা মতে বহিষ্কৃত যারা ছিল তারা বহিষ্কৃত প্রত্যাহার না হয়ে কি করে কাউন্সিল করবে? ওই ভোটগুলোতে চরমনাই অংশগ্রহণ করেছিল 18 সালে, বিএনপি অংশগ্রহণ করেছিল, জামাতে অংশগ্রহণ করেছিল, এবং ওর মাঝখানে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল এখনো আপনি দেখবেন বাংলাদেশের অসংখ্য লোকাল গভর্নমেন্টে জামাতের নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে এখনো আছে। এদিকে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে সিনিয়র সচিব জানান আগামী সপ্তাহে আসছে নির্বাচনী রোডম্যাপের ঘোষণা। রোডম্যাপ আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। 22টি নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে যাচাই বাছাই শুরু হয়েছে বলেও উল্লেখ করেন আখতার আহমেদ। 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এমন আশা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা নির্বাচন বর্জন করবে তারাই রাজনীতি থেকে ছিটকে পড়বে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর যৌথ অভিযানের দাবিও জানান তিনি। আর দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। গণহত্যার বিচার এবং টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। যারা আরব্ধ কাজ বিচারকে এগিয়ে নিয়ে যাবে, লুণ্ঠিত অর্থকে দেশে ফিরিয়ে আনবে, প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে, এটাই সবথেকে বড় কাজ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় নিজের নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওই ঘটনায় তার নাম আসাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জিম্মি করে অপুর ভিডিও ধারণের দাবি প্রসঙ্গে উপদেষ্টা শঙ্কা প্রকাশ করেন, দেশ আবার গুমের রাজনীতিতে ফিরে যাচ্ছে কিনা। আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি।
গুলশানের সাবেক মহিলা এমপির বাসায় 50 লাখ টাকা চাঁদা নিতে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অপু চাঁদাবাজিতে নিজের সম্পৃক্ততা স্বীকার করে ঘটনার দিন ভোর রাতে গুলশানে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে দেখা হওয়ার দাবি করেন। আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা, সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন অপুর স্ত্রী। তিনি অভিযোগ করেন একজন রাজনৈতিক নেতা তার স্বামীকে জিম্মি করে ভিডিও ধারণ করেছেন। জানে আলম অপুর ওয়াইফ, আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই। বিষয়টি নিয়ে সচিবালয়ে কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চাঁদাবাজির ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন চিনতাম, কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার 17 জুলাই যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না 17 জুলাই সাদাই করে এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এখনো নেননি জানিয়ে উপদেষ্টা বলেন তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করার পরিকল্পনা রয়েছে। তফসিলের ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন, বিষয়টি এরকম? হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের। গণঅভ্যুত্থান পরবর্তী গেল 1 বছরে সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী বলেও স্বীকার করেন এই উপদেষ্টা। এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর 1 সপ্তাহের মধ্যে যথাস্থানে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত। এদিকে গত রাতে অভিযানে উদ্ধার হওয়া 85টি ট্রাকে থাকা প্রায় 35,000 ঘনফুট পাথর নদীতে ফেলা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। শিপার চৌধুরীর সহায়তায় কাজী পাপুর রিপোর্ট। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর 1 সপ্তাহের মধ্যে যথাস্থানে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ নিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে অন্য এক রিটের শুনানি হবে আগামী রোববার হাইকোর্টের একটি বেঞ্চে। রিটে ঘটনার তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র ও পরিবেশ সচিব ছাড়াও আইজিপি, সিলেটের ডিসি, কোম্পানিগঞ্জের ইউনো সহ 10 জনকে এতে বিবাদী করা হয়েছে। গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে, তারা জড়িত থাকেন, এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, এবং সেখানে গভর্নমেন্টের কী পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশের যেখানে যেখানে এই সাদা পাথর গিয়েছে সেগুলো স্থানীয় প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সির সহযোগিতায় এগুলো এনে আবার ওই জায়গায় প্রতিস্থাপন করার জন্য বলা হয়েছে। এবং আগামী বৃহস্পতিবার আবার বিবাদীদেরকে বলছেন কতদূর পদক্ষেপ নেওয়া হবে সেটি আদালতকে অবহিত করার জন্য। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা সোনাখ্যাত ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট নিয়ে আলোড়ন শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান প্রশাসনের নাকের ডগায় দিনে রাতে সমান তালে কোটি কোটি টাকার সাদা পাথর লুট হচ্ছে 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে, যার কারণে বিলীন হওয়ার উপক্রম সাদা পাথর। সাদা পাথর বলতে কি নাই কিছু, এখানে হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। পাথরগুলো আর নাই, আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। এই জায়গায় আসছিলাম সাদা পাথর ভোলাগঞ্জ, সেই সময় প্রচুর পাথর ছিল, সৌন্দর্য অনেক ছিল। বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর পাথর লুটপাট হয়ে যেতেছে পারে, ভোলাগঞ্জের সৌন্দর্য হারিয়ে যেতেছে। আছে সরকার আর কি একটু দৃষ্টি করুক, একটু নজর দেখ, যেন মানুষ আর বাইরে আসবে, এটা আমাদের দেশেরই সুনাম, আমাদের দেশের সম্পদ। সামাজিক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় তোলপাড় শুরু হলে দৌড়ঝাঁপ শুরু করে স্থানীয় প্রশাসন। বুধবার দিনভর চলে অভিযান। 1.5 শতাধিক গাড়ি তল্লাশি করে 80টি ট্রাক থেকে প্রায় 35,000 ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফেলা শুরু করে প্রশাসন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধান সংস্কার কমিশন ছাড়া 10টি সংস্কার কমিশনে 367টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 37টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান 246টি আশু সুপারিশের মধ্যে শ্রম বিভাগের 82টি, নারী কমিশনের 71টি, এলজিআরডি মন্ত্রণালয়ের 37, স্বাস্থ্যের 33 এবং তথ্য মন্ত্রণালয়ের 23টি বাস্তবায়নের জন্য লিস্ট করা হয়েছে। মোট 10টা কমিশনের যেগুলো আশু সুপারিশ যেগুলো বাস্তবায়ন যেগুলো সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয় এবং আলোচনায় জানানো হয় যে আপনারা জানেন গত সপ্তাহে 121টি সুপারিশ বাস্তবায়নাধীন আছে, তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ব্যক্তি নয়, অপরাধী মুখ্য। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে উল্লেখ করে অচিরেই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এ সময় মানবতা বিরোধী মামলায় সাক্ষীর সুরক্ষা নিশ্চিতের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। চানখারপুল মামলার প্রত্যক্ষদর্শী এক সাক্ষীর অসম্মান ও নিরাপত্তার হুমকিতে এই আদেশ দেন আদালত। একই সঙ্গে সাক্ষীর নিরাপত্তা নিশ্চিতে সাক্ষীর কর্মরত প্রতিষ্ঠানের প্রধান ও অফিসার ইনচার্জকে দায়িত্ব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ট্রাইব্যুনাল ডাইরেকশন দিয়েছেন যে এই সাক্ষীর সুরক্ষা, সেফটি এবং ওয়েলবিং নিশ্চিত করার জন্য এবং ওই প্রতিষ্ঠান বা আশপাশের এলাকায় তাকে অবমাননাকর যদি কোনো ব্যানার পোস্টার থাকে সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য। শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করতেই গত 11ই আগস্ট মামলার শুনানিতে হট্টগোল করেছেন খায়রুল হকের আইনজীবীরা, এমন অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে 3 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। হট্টগোল সৃষ্টিকারী আইনজীবীদের সনদ বাতিলের দাবি জানিয়ে তারা বলেন, আদালতে সুশাসন ও সুশৃঙ্খলা ফেরাতে কাজ করছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আমাদের 3টি দফা দাবি আমরা পৌঁছে দিতে চাই। প্রধান বিচারপতির নিকট আদালতের ভিতরে বিশৃঙ্খলাকারী দোসর আইনজীবী, স্বৈরাচারের দোসর আইনজীবী, বহিরাগত সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। আইনজীবী যারা ছিলেন প্রত্যেকেই ফ্যাসিস্ট রেজিমের দোসর। তারা সেদিন আদালতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে প্রমাণ করার অপপ্রয়াস চালিয়েছিলেন যে আদালত সঠিকভাবে কাজ করছে না। তিস্তার পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। এতে 4 উপজেলায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। উজানের ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে দ্রুত বাড়ছে নদীর পানি। বৃহস্পতিবার দুপুর থেকে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এতে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। আইতে 10টার সময় পানি উঠছে, খুব কষ্ট হয়েছি। এ পর্যন্ত খাদ্য করতে পারিনি। আমরা বাঁধের উপরে আছি, গতকাল থেকে পানিতে ডুবে আছি। কেউ কিছু সংবাদও নেয় না, খবর নেয় না, কোনো কিছু পাই নাই। কুয়াগারা হয় না, আবার মেলা কিছু হয়ে গেছে, গরু বাছুর ঘাস খেলাম কেনা, খেয়ারটা ফুরে আছে, খেয়ার নাই, সরে ঘাস কাটা হয় না। পানি ভাই সইয়া 11টার পর থেকে পানি বাড়তেছে, আরো কতটুকু বাড়বো সেটা তো আমরা বলতে পারতেছি না ভাই। হ্যাঁ, যত বেশি বাড়বে তত আমাদের ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে নদীর পানি বাড়ছে। তবে 24 ঘন্টার মধ্যে পানি আবার কমে যেতে পারে। কালকের পর থেকে পানি পূর্বাভাস অনুযায়ী পানি নেমে যাওয়ার কথা। আমাদের পানি যে বাড়তেছে তার জন্য আমাদের কিন্তু সাপ্লাই জিও ব্যাগ আছে আমাদের অফিসে। পাশাপাশি আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে আমাদের জুরিডিকশনের 40 কিলোমিটার, আমরা সার্বক্ষণিক মনিটরিং মধ্যে আছি। পানি বাড়ার কারণে বন্যার সংখ্যা দেখা দিয়েছে নদী তীরের মানুষের মধ্যে। ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সরকার থেকে সবসময় সচেতন আছি, আমাদের সকল ইউনো মাঠে আছে এবং ত্রাণ কোনো 400-500 মেট্রিক টনের বিষয় না। আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না,
কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। ত্রাণের বদলে স্থায়ী সমাধান হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তিস্তা পাড়ের মানুষের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নিষ্ক্রিয় হজ এজেন্সির অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রাজধানীতে হজ ও উমরা মেলার উদ্বোধন অনুষ্ঠানে হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। বলেন, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা হজে যেতে পারবেন না। সূরা এমনের রিপোর্ট জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাজধানী শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনের হজ ও উমরা মেলা উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হজের সময় যেসব এজেন্সির কোনো তৎপরতা দেখা যায় না বা নিষ্ক্রিয় বসে থাকে তাদের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নামমাত্র এজেন্সি একজন লোক পাঠায়, 2জন লোক পাঠায় অথবা পাঠায় না, 3 বছর যাবত পাঠায় নাই, এইরকম এজেন্সির শত শত এজেন্সি আছে। আমরা এদেরকে মাইনাস করতে চাই। হজযাত্রীদের বিমান ভাড়া আরো কমানোর চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর থেকে বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে। মধ্যস্বত্বভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, আপনাদের সহযোগিতা কামনা করি। অতএব আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি। আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে আমরা 26 সালের হজ 25 সালের চাইতে আরো বেস্ট করতে পারব। এছাড়া হাজিদের থাকা খাওয়া ও মক্কা মদিনায় যাতায়াত সহ সার্বিক অসুবিধা দূর করতে সৌদি সরকারকে তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। ডিউ লেটার দিয়েছি ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয় এবং যেই পরিমাণ বেড দিছি এই পরিমাণ একটা মানুষ শীতয় ঘুমানোর সুযোগ নাই। যত সমস্যাগুলো আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা তাদেরকে কূটনৈতিক চ্যানেলে, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমরা চিঠি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিই, এভাবে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আগামী 16 আগস্ট পর্যন্ত হজ ও উমরা মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 61,800 ছাড়িয়েছে প্রাণহানি। আল জাজিরার সাংবাদিক হত্যার প্রতিবাদে ইসরায়েল, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন রাজি না হলে কঠিন পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের রিপোর্ট। ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই মৃত্যু হয় 61 জনের। মানবিক সহায়তা নিতে গিয়ে 37 এবং ক্ষুধা অপুষ্টিতে মারা যায় 8 জন। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অনাহারের মৃত্যু হয়েছে 235 জনের। গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। সম্প্রতি মারা যাওয়া আনাস আল শরীফ সহ নিহত সকল সাংবাদিকের স্মরণে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও র্যালি হয়েছে ইসরায়েল, যুক্তরাজ্য, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে। এদিকে ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর তিনি কথা বলেন। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন রাজি না হলে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় আসন্ন শীর্ষ বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা আনাদোলু। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইটালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসা উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 26 জন নিহত হয়েছে। নিখোঁজ আছেন আরও 12 জন। 100 যাত্রী নিয়ে বুধবার লাম্পেদুসার কাছে নৌকা ডুবের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এরই মধ্যে 4 নারী সহ আরও 60 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খেলার খবর। ক্রিকেট। আজ থেকে শুরু হচ্ছে টপ অ্যান্ড টি20 সিরিজ। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার ডারউইনে ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার ট্রফি উন্মোচন করা হয়েছে। টুর্নামেন্টে মোট 11টি দল অংশ নিচ্ছে। ফাইনাল সহ মোট 36টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে প্রতিটি দল 6টি করে ম্যাচ খেলবে। এখান থেকে সেরা 2টি দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল হবে 23 আগস্ট দুপুর 12:30টায়।
2026 আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। সদ্য সমাপ্ত আফ্রিকা সফরে দারুণ সাফল্য পাওয়ার পর এবার ইংল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে আজিজুল হাকিম তামিমের দল। আগামী 5 সেপ্টেম্বর লাফবোরোর হাসেলগ্রেভ গ্রাউন্ডে শুরু হবে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। 7 সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় ম্যাচ এবং 9 সেপ্টেম্বর ব্রিস্টলের সিট ইউনিক গ্রাউন্ডে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। 12-14 সেপ্টেম্বর দেশ 2 ওয়ানডে হবে লন্ডনের বেকেনহ্যামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জানালেন ইসি সচিব। স্থান পাবে সংলাপ সংস্কার সহ সংশ্লিষ্ট বিষয়। নির্বাচন বর্জনকারীরা রাজনীতি থেকে ছিটকে পড়বে বলছে বিএনপি। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান জোরদারের দাবি। গুলশানে চাঁদাবাজিতে নিজের নাম আসায় বিস্মিত উপদেষ্টা আসিফ। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করার ঘোষণা। এবং সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনে জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। লুণ্ঠিত পাথর 1 সপ্তাহের মধ্যে যথাস্থানে ফেলার নির্দেশ। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দিতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।